তোমার মনে আছে মা, ছেলেবেলায় যখন লুকোচুরি খেলতাম তখন আমি ছুটে এসে তোমার ঘরে লুকোতাম। আমার মনে হতো আমার মায়ের কাছে এসে লুকোলে আমায় কেউ ধরতে পারবে না, মা আমাকে ঠিক আগলে রাখবে, কিছুতেই ধরা পড়তে দেবে না। তোমার মনে আছে মা? এত বড় হয়ে বুড়োটা হতে গেলি বড় খোকা, তবু চোখের জল লুকোবার জন্যে মায়ের কাছেই আসতে হয়। কিন্তু এবার বড় বৌমার নতুন ফ্ল্যাটে লুকোনোর জায়গাটা যে তোকে একা একা খুঁজে বার করতে হবে বাবা। মা, বড় বৌমার নতুন ফ্ল্যাটে তো আর রাধা মাধবের জায়গা হবে না বাবা। তাই রাধা মাধবকে নিয়ে আমি মেজ খোকারুকে নিয়ে থাকবো। তোমার চেয়ে আমি যে থাকতে পারবো না মা। না 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 না, আটকাবো না, আটকাবো না। তোমাকে আমি এবারে আটকাবো না মাকে, কিছুতেই আটকাবো না। শুধু আমার জন্য তুমি এতগুলো বছর বাবাকে ছেড়ে একই বাড়িতে থেকেছো, আমি সেটা মেনে নিয়েছি, তবু সহ্য করতে পেরেছি। কিন্তু এই বয়সে এসে বাবার থেকে আরো দূরে চলে যাবে তুমি, না, সেটা আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। ওনার উপর খুব মায়া পড়ে গেছে না রে দিদি ভাই? কিছু ভাবিস না, ভালো হয়ে যাবেন। তবে কি জানিস, ওনার রোগটা তো শুধু শারীরিক নয়, মানসিকও। দীর্ঘদিনের মানসিক অবসাদ, অনেক দিন ধরে মনের মধ্যে কিছু লুকিয়ে রাখা, এই সমস্যাগুলো মেটাতে হবে। যত বেশি উনি নিজের লোকেদের মধ্যে থাকতে পারবেন ততই ভালো। নিজের লোক? হ্যাঁ রে দিদিভাই, ওনার খোলা মেলা পরিবেশে থাকাটা খুব দরকার। দেখ, আমি ডাক্তার হিসেবে কয়েকটা ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে ওনাকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারবো না। ওনাকে থাকতে হবে স্ট্রেস ফ্রি। আর যতদিন উনি মনের মধ্যে কষ্টগুলো গোপন করে রাখবেন না, ততদিন উনি পুরোপুরি সুস্থ হবেন না। যাকে, তুই কি এখন এখানে থাকবি? না লাইরি দাদু, আমিও এক্ষুনি বেরিয়ে যাব। ও দেখ, আমারও একটা কেসের বোর্ড মিটিং হবে, আমাকে ওখানে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তুই সাবধানে থাকিস দিদিভাই।
ওই বাড়ি থেকে দূরে গেলে তো মা আরো মানসিক চাপে ভুগবে। তখন তখন কি হবে? আর যতদিন উনি মনের মধ্যে কষ্টগুলো গোপন করে রাখবেন না, ততদিন উনি পুরোপুরি সুস্থ হবেন না। মনি তো এতগুলো টাকা বিজনেস ডিলে ইনভেস্ট করলো, এখন আমি মনিকে কি করে বলবো বাড়ি কেনার কথা? আর তো কেউ নেই যে আমায় এতগুলো টাকা দেবে। এদিকে যদি বাড়িটা অন্য কেউ কিনে নেয়, আমি এখন কি করব? কি করব আমি? বুঝলি, আজকে না অনেক দিন পর বেশ নিশ্চিন্ত লাগছে। আমারও। শুধু ওই নার্সিংহোমের দেনাটা শোধ হয়ে গেলেই মাথার উপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে যাবে। হ্যাঁ রে, সত্যি অনেকগুলো টাকা তো। এতদিন যখন প্রতিমার সঙ্গে দেখা করতে যেতাম, ভেতরে ভেতরে একটা টেনশন থাকতো দেনা শোধ করার। সেটা ও খুব ভালো করে বুঝতো, তো খুব ভালো বোঝে আমাকে। তাতে কি ও কম কষ্ট পেত রে? আমাদের দায়িত্বটা কিন্তু আরো বেড়ে গেল মেজদা। মানে আজকে তোমার চোখে মুখে চিন্তার কোনো ছাপ নেই। সেটা দেখলে মেজবৌদি নিশ্চয়ই বুঝতে পারবে যে টাকা জোগাড় হয়ে গেছে। আর মেজবৌদি তো জানতো যে আমরা বাড়ি বিক্রি করেই টাকাটা জোগাড় করব বলে ঠিক করেছিলাম। সুতরাং আজকে তোমাকে নিশ্চিন্ত দেখে মেজবৌদি নিশ্চয়ই বুঝবে যে বাড়ি বিক্রিটা অনেকটা ফাইনালাইজড হয়ে গেছে। আর সেটা বুঝলে প্রতিমার আবার কিছু, সেটাই, সেই ভয়টাই আমিও পাচ্ছি। শোনো মেজদা, মেজবৌদি যেন কোনোভাবেই এ ব্যাপারে কোনো কিচ্ছু জানতে না পারে। মনে রেখো, মেজবৌদি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নয়। ঠিক বলেছিস তুই, ঠিক বলেছিস। কিচ্ছু জানবে না প্রতিমা, প্রতিমাকে কিচ্ছু জানাবো না। মা, এই মেজো কাকা দীপু কাকা তো বেরিয়ে গেল। হ্যাঁ, বেরিয়ে গেছে? হ্যাঁ। যাক বাবা, বাঁচা গেল, লেটা চুকেছে রে। এই মা শোনো না, বলছি যে ওই এবার ওই মিসেস রায়চৌধুরীর অ্যাডভান্সের টাকাটা দিতে এলে কিন্তু আমাদের ভাগটা ভালো করে বুঝে নিতে হবে। সে আর বলতে। দেখ না, বাড়ি ভাগ বোঝার জন্য তো ওই পক্ষের কেউ রইলই না বাড়িতে। হ্যাঁ, ওই দাদু আছে, সে তো বয়স হয়ে গেছে, যা খুশি একটা বুঝিয়ে দিলেই হবে। এই সুযোগে বুঝলে মা, ওই আমাদের ভাগে যদি একটু বেশি করে কিছু আদায় করে নেওয়া যায় তাহলে। নীল, সে তো নয় ঠিক আছে, তুই বুঝিয়ে দিলি, কিন্তু তোর বাবা, তাকে দেখলি না ওই বাড়ি বিক্রির কথা হবে বলে সাত সকালে কোর্টে বেরিয়ে গেল। নীল রে, ওই তোর বাবা যখন বাড়িতে ফিরবে না, ওই ভাগ বাটোয়ারা নিয়ে কথাবার্তা বলতে কিন্তু খুব সাবধান। না না না, ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। দেখো, মেজো কাকা তো ওই 5 লাখ পেতে মরিয়া, তাই না? ওই 5 লাখ টাকা ওদের হাতে কোনো মতে গুজে দিলেই হবে, ব্যাস। তারপর বাকি কথা। নীল, তোর বাবাকে কিন্তু খুব চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ, কেন বলতো? কেননা ওই দেখ, ভাই আর ভাইয়ের বয়ে মায়ায় পড়ে আবার যেন দান ছত্র খুলে না বসে। হ্যাঁ রে, তুই খেয়াল করে রাখতে পারবি তো? হ্যাঁ, চিন্তা করো না, ঠিক আছে। তোমায় ছাড়া ঘুম আসে না।